লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে একটি সলিং রাস্তার ইট তুলে 25,000 টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। ব্লক স্থাপন করে রাস্তা নির্মাণ কাজের টেন্ডার হওয়ার পরপরই ইউপি সদস্য ঘটনাটি ঘটায়। তবে ইট তুলে নেওয়ার প্রায় 4 মাস পার হলেও নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু হয়নি। এতে বর্ষায় পানি জমে রাস্তাটি কর্দমাক্ত থাকায় চলাচলে বেগ পোহাতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা ইটগুলো তুলে 25,000 টাকায় একই এলাকার আব্দুল শহীদ ও আহমেদ কবিরের কাছে বিক্রি করে দিয়েছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকৌশলী ইকবাল হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। ঘটনাটি সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার তীব্র যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই 4টি স্থানান্তরিত বাস টার্মিনালের মধ্যে অন্যতম ঢাকার মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল, যেটি সরে যাবার কথা রয়েছে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কতটুকু আগালো সেই স্থানান্তর প্রক্রিয়া জানবো এবার। 1984 সালে প্রতিষ্ঠিত প্রায় 9 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 400 থেকে 500 বাস প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাখালী এলাকার সড়ক। ফলে বছর জুড়েই লেগে থাকে তীব্র যানজট, ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় নগরবাসীর মূল্যবান সময়। এ পরিস্থিতি বদলাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে। তবে পুরোপুরি সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই আপাতত আগের মতোই মহাখালী টার্মিনাল থেকেই যাত্রী উঠছে বাসে। সেই জায়গায় যেহেতু টার্মিনাল থাকতেছে, একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। আর এখানকার যানজট নিরসন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যাইতে চায় কেউ যাইতেছে না। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে মানে একটু দূর হয়, মানে কাঞ্চনের আরো আগে। কাজের অগ্রগতি কতটুকু জানতে আমাদের গন্তব্য পূর্বাচলের সেই 300 ফিটের অস্থায়ী বাস ডিপোতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পূর্বাচল উপশহরের 3 নম্বর সেক্টর। কাগজে কলমে আর কিছুদিন পর এই জায়গাটিতে আসবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যা প্রায় শেষ পর্যায়ে। রাজুকের মালিকানাধীন প্রায় 10 একর জমিতে নির্মিত হচ্ছে এই অস্থায়ী বাস ডিপো। এখানে রাখা হবে মহাখালী টার্মিনালের অতিরিক্ত ও অলস বাসগুলো। ইতিমধ্যে বালু ভরাট কাজ প্রায় শেষ। নির্মাণ কাজের অগ্রগতি বলছে খুব শীঘ্রই চালু হবে এই অস্থায়ী ডিপো। এখানে একটা বাস টার্মিনাল হবে, এটি নিয়ে আমরা ইট ভাঙতে আছি। অলরেডি মাটি ভরাট করা, মোটামুটি মাটি সেলিং করা শেষ হয়ে গেছে। বাউন্ডারি গাইড ওয়ালের কাজ চলতেছে। আশা করি খুব দ্রুত এটা নির্ধারিত সময়ের আগে এটা হ্যান্ডওভার করা সম্ভব। চালক ও সহকারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় পয় নিষ্কাশন সুবিধাও। এখানে যদি টার্মিনাল হয়ে যায় আর এরকম যদি পরিবেশ করে দেয় তাহলে তো অনেক ভালো। আর ওখানে তো থাকার পরিবেশ করে দেয় নেই। মহাখালী যদি আমরা যেতাম তাহলে আমার গাড়ির ভিতরে ঘুমা লাগতো সকালে, এখন সেটা না। এখন আমরা বেড আছে, এখানে থাকার ব্যবস্থা অনেক ভালো। গত 15 জুলাই 20টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পূর্বাচলের এই অস্থায়ী বাস ডিপো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। ভোর 4টা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনের বাইরে সিএনজি চালক এবং বিভিন্ন প্রাইভেট গাড়ি চালকরা তারা গ্যাসের অপেক্ষা করে এখনো পর্যন্ত গ্যাস পাচ্ছেন না। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করছেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর তারা পাচ্ছেন না, যার কারণে দীর্ঘক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করছেন। 4টে পর্যন্ত লাইনে দাঁড়িয়েছি, গ্যাস দিতেছে। 7:30 বাজে গ্যাস অফ হয়ে গেছে, গ্যাস আর পাই নাই। ওরা বলছে যে কখন আসবে না আসবে এটা আমরা নিশ্চয়তা বলতে পারবো না। সকাল থেকে 4:30 আসছিলাম, এতটুকু আসছি, বসে গ্যাস নেই। এই পর্যন্ত দেখা দাঁড়িয়ে আছে।
কখন দেবে কাজ এটা জানি না, কিন্তু এখন যায় কেন জানিস কোথাও যেতে পারি না, এখানে আছে আর কি। চালকরা বলছেন দিনের শেষে মালিককে যে খরচের টাকা তাদের দিতে হয় সে খরচের টাকা তারা কিভাবে উঠাবেন বা সংসার তাদের কিভাবে চলবে, এটি তাদের এখন সবচেয়ে বড় চিন্তা। কখন দিতে পারবে বা কিছু জানেন? এটা আমি 4টা বাজে আসছি আর মানে লাগলাম ইসফানি মুহূর্ত মানে আস্তে আস্তে দূর আইছি আইয়া মানে নজর লাগাইছে এতটাই তারা বন্ধ করে দিছে। মালিকের আমরা কি চপ দিব? 5টা বাজে, 5টাতে এখন বাজে দিনের 1টা। এখন কি গ্যাস পাবো না ও তো তারা শিওর দিতেছে না। এখন তো মালিক তো একটাও ছাড় দেয় না, এটা তো আমাদের দেওয়ার ব্যাপারে কেমন নাই। কি ড্রাইভার এই যে সিরিয়ালে গাড়িছি 300 টাকা খরচ, গ্যাস লইতে লাগবো 300 টাকা, 600 টাকা, মালিকের আছে 1050 টাকা, তো এই টাকাটা আমরা কই পাবো? সংশ্লিষ্টরা বলছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে এখনো পর্যন্ত তাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। সবগুলো ফিলিং স্টেশনে এভাবেই হাহাকার চালকদের। সিএনজি চালক, প্রাইভেট গাড়ির চালক সকলে বলছেন আসলে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে বা কতক্ষণে তারা গ্যাস পাবেন, এই তথ্যটি যদি সংশ্লিষ্টরা তাদেরকে দিতে পারতেন তাহলে তারা পরবর্তী কোনো বিকল্প রাস্তা তারা বেছে নিতেন। এই যে সঠিক তথ্যটা এখনো পর্যন্ত কেউ জানতে পারছেন না, সেটির জন্যই আক্ষেপ জানাচ্ছেন সাধারণ যারা এখানকার গাড়ি চালক রয়েছেন। তারা বলছেন এই সমস্যার সমাধান যদি না হয় তাদের সংসার চালানো, মালিককে তাদের যে দৈনন্দিন খরচ বুঝিয়ে দেওয়া সেটি কোনোভাবে সম্ভব হবে না। এই সমস্যা থেকে উত্তরণের একটি সঠিক পন্থা তারা খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানিয়েছেন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। জাতীয় বৃক্ষ মেলায় সবুজের আয়োজন, হাজার হাজার গাছের ভিড়ে দর্শনার্থীদের আলাদা করে আকৃষ্ট করছে বিভিন্ন জাতের বাঁশের চারা। জাতীয় বৃক্ষ মেলায় নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে বাঁশের বিশাল সমারোহ। এখানে দেশি বিদেশি প্রায় 60 প্রজাতির বাঁশের চারা পাওয়া যাচ্ছে। সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ কিংবা বাণিজ্যিক চাষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন বাঁশ। বুদুম, বরাক, বৈজা, ঘটি, গুয়াডুয়া, মোসো, শিরোশিবা, বালিসহ নানা জাতের বাঁশের চারা দেখতে ভিড় করছেন অনেকে। গাছের পাশাপাশি যে বাঁশও এখানে আছে এটা জানতাম না। এখানে এসে আমি বেশ কয়েক ধরনের বাঁশ দেখতে পেলাম। এখানে অনেক মাদার গাছও আছে, আবার অনেক চারাও হয়, ওরকমও দেখলাম। তো বাঁশগুলো দেখে অনেক সুন্দর, মানে পাতাগুলো বেশি সুন্দর। এত ধরনের যে বাঁশ আছে এগুলোর আসলে আমাদের যত্ন নেওয়া উচিত, এগুলোর চাষবাস করা উচিত। শুধু বাঁশের চারাই নয়, দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে বাঁশের পাতা দিয়ে তৈরি বিশেষ চা। স্বর্ণা বাঁশের পাতা দিয়ে তৈরি হয়েছে এই বাঁশ চা। এ চায়ে রয়েছে বেশ কিছু শারীরিক গুণাগুণ যা পাওয়া যাচ্ছে বৃক্ষমেলার কোয়ান্টাম স্টলে। আমাদের বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপসের কিছু করছে, ওই জন্য ভালো লাগতেছে। আমরা স্বাভাবিকভাবে যে চা খাই এবং এই চা বাদে আমি একটু ভিন্নতা পাচ্ছি এবং খাইতেও মোটামুটি ভালো। বাঁশ দিয়ে তৈরি গৃহস্থলী ও শৌখিন পণ্য কিনছেন ক্রেতারা। বাঁশের পণ্যের মধ্যে সবচেয়ে ইউনিক লাগছে বাঁশের হ্যাঙ্গারটা, মানে এটা অরিজিনাল বাঁশের ফিনিশিং করে কালার করা। পাশাপাশি আর একটা সুন্দর লাগছে অরিজিনাল বাঁশের হচ্ছে ফুলের টপ। বাঁশের জিনিস, বাঁশের খুন্তি অনেক কিছু ইউজ করতো, এগুলো তো সম্পূর্ণ রেয়ার হয়ে গেছে। তো আই থিঙ্ক এগুলো আমাদের ইউজ করা দরকার। আমিও ট্রাই করতেছি একটা নেওয়ার। ফ্লাওয়ার ভ্যাস নিলাম, এটার মধ্যে ফুলের ছোট ছোট ফুলের গাছ লাগানো যাবে, ইনডোর প্ল্যান্ট, দেখতে ভালো লাগবে। এটা এক্সেপশনাল কিছু তার জন্য। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ কার্বন শোষণ, ভূমিক্ষয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে অন্য যে কোনো গাছের চেয়ে। এটা ভূমিক্ষয় রোধ করে, এটা ভূমিকম্প সহনশীল, এটা পানির লেয়ার কেটে এনে নিয়ে আসে। কার্বন ক্রেডিট হিসাবে, কার্বন সিঙ্কার হিসাবে হচ্ছে বাঁশের কোনো বিকল্প নেই। কিন্তু তিনি জানান পরিবেশ বান্ধব এই উদ্ভিদ চাষে আগ্রহ সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। গতকাল রাত 9টার দিকে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রিনা রহমান। এই অবস্থায় কাজ করে যাচ্ছিলেন, তবে অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় কিছুদিন ধরে কাজে অনিয়মিত ছিলেন তিনি। মৃত্যুর আগে এই অভিনেত্রী দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক পরম্পরায় অভিনয় করেছিলেন। এর আগে তিনি দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মান অভিমান ও জবায় অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক সংসপ্তক, চলচ্চিত্র ঘানি ও ঠিকানা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ
যুবলীগ ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ যুক্তি উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে গত 2রা আগস্ট তদন্ত কর্মকর্তা সহ 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, উস্কানি ও পরিকল্পনার মাধ্যমে সহিংসতা উস্কে দেন। তাদের ভূমিকার কারণে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতা বিরোধী অপরাধ। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকালে ভারত থেকে মরিচ বোঝাই 4টি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম চালানে ভারত থেকে 29 টন 440 কেজি কাঁচামরিচ এসেছে। প্রতি কেজি মরিচের দাম পড়েছে 37 টাকা। ভারতের নাসিক ও বিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সবশেষ 2025 সালের 20 নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়। কাঁচামরিচের আমদানি এবং বাজারে এর প্রভাবের বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আজ কোনো ট্রাক এসেছে কি? আর এছাড়াও আমদানির পর বাজারে কাঁচামরিচের দাম কি কমেছে আমাদের জানান। যে গতকালকে দিনাজপুরের 4টি ট্রাকের মাধ্যমে প্রথম যে চালান, সেই চালানটি ঢুকেছে 29,400 কেজির মতো। আজকে কিন্তু এখন পর্যন্ত ট্রাক এখনো প্রবেশ করেনি, তবে আমরা যতটুকু জেনেছি, অর্থাৎ দিনাজপুরের হিলি বন্দর উদ্ভিদ সংহতি কর্মকর্তা রয়েছেন উজ্জ্বল হোসেনের সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি বলেছেন যে এ পর্যন্ত প্রায় 29,710 মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করার অনুমতি সরকার দিয়েছে। সেই ধারাবাহিকতা প্রথম চালান গতকালকে এসছে। আজকে কিন্তু দ্বিতীয় চালানও কিন্তু পাইপ লাইনে রয়েছে। বিকাল 4টা নাগাদ এরপর থেকে কিন্তু ট্রাক বাংলাদেশের সীমান্তে অর্থাৎ হিলি স্থল বন্দরে প্রবেশ করবে। এরপরে হয়তোবা এই ট্রাক এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে ট্রাক রয়েছে সেই কাঁচামরিচগুলো খালাস করবে। আর আপনি আরেকটি কথা বলেছেন যে এই ভারত থেকে যে কাঁচামরিচ আমদানির পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম কিন্তু নিম্নমুখী শুরু হয়েছে। আমরা এখন যে রয়েছি দিনাজপুরের বাহাদুর বাজারে, এখানে আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে পাইকারি কাঁচামরিচ কিন্তু যে বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা, 280 টাকার মধ্যে কিন্তু সর্বোচ্চ ভালো মরিচটি কিন্তু বিক্রি হচ্ছে। তবে গত 2 দিন আগেও কিন্তু কাঁচামরিচ 320 টাকা থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে বলেছেন। সব মিলে আপনাকে একটা কথা বলতে পারি যে আসলে হিলি স্থল বন্দর থেকে যে ভারতীয় যে কাঁচামরিচগুলো আসছে সেটি কিন্তু দিনাজপুরের যে লোকাল বাজারে কিন্তু তেমন বিক্রি হচ্ছে না। এই মরিচটি কিন্তু রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। তবে দিনাজপুরের যে মরিচটি এখন আপনাকে বিক্রি করা হচ্ছে সেই মরিচ কিন্তু কাঁচামরিচ কিন্তু দিনাজপুরের যে লোকাল বাজারেই বা লোকাল এলাকা থেকে কিন্তু উৎপাদিত মরিচ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সব মিলে এখানকার যে কাঁচামরিচের দাম কিন্তু আরো কমে যাবে এমনটা কিন্তু দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যেহেতু ভারত থেকে পেঁয়াজ কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে এবং এখান থেকে যেহেতু অন্য জায়গায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে না, অর্থাৎ মরিচ লোকাল ভাবেই বিক্রি হচ্ছে, সব মিলেই কিন্তু কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। আগামী 2-1 দিনের মধ্যে আরো দাম কমে আসবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আসিফ। পটুয়াখালীর রাগাবালিতে ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একটি শ্রেণীকক্ষে বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থীকে একসঙ্গে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শ্রেণীকক্ষের বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থী বেশ কিছু উত্তরপত্র নিয়ে কাজ করছেন। স্থানীয়রা জানান, ভিডিওর শিক্ষার্থীরা সবাই ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ গত 4 জুলাই বাংলা বিষয়ের উত্তরপত্র ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রভাষক রিপনের কাছে পাঠান। তবে ভিডিওতে দেখা গেছে রিপন নিজে উত্তরপত্র মূল্যায়নের পরিবর্তে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছেন।
সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। কয়েকদিন সাগরে অবস্থান করে নামমাত্র মাছ নিয়ে ফিরছেন তারা। এতে ট্রলারের জ্বালানি, খাবার সহ অন্যান্য খরচই উঠছে না। টানা লোকসানে অনেক জেলে বেকার হয়ে পড়েছেন। কেউ কেউ জাল বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। সিঙ্গেলের কারণে মাছ ধরতে পারি না, তারপরে আপনার ট্রলিংয়ে জাল নষ্ট করে, তারপর আমরা সাইড 5 লাখ টাকা বাজার নিয়ে যাই। মা এবার আমরা যাই 3 দিন থেকে মাত্র 5টা মাছ দিয়েছি। সাগরে যাই লাগারের জন্য, সিঙ্গেলের জন্য, বাতাসের জন্য থাকতাম পারি না। মাছগুলো না খাওয়াতে আমরা কতদিন আর ফিশিং করি, এই কারণে আমরা জাল দিয়ে ফিশিং করে মাছ টাছ পাই না। মাছ নেই, আমরা যে 20 জন মানুষ যাই, আরও উত্তরোত্ত মাছ কোথায়ই নেই। সংকটের প্রভাব পড়েছে জেলার মাছ ঘাটগুলোতে। দৌলত খান, ইলিশা, তুলাতুলি, নাছির মাঝি ঘাট সহ অর্ধশতাধিক মাছ ঘাটে এখন নেই আগের কর্মচাঞ্চল্য। মাছের সংকটে বিপাকে আড়তদাররাও। মাছ নেই, সাগরেও মাছ নেই। আমরা সাগরে এই বছর ট্রলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না, যাই কি মনে করেন কি হয় না মাছ, লাভ আছে। জেলেরই লোকসান হয়ে দেওয়া, জেলে করে আমরা টিও থাকি। জেলেরা বলতে কি ঘাটালো অনেক কষ্ট হয়েছে, ব্যবসা খারাপ, যারা কাজ কাম করে লেবার টেবার আছে এরকম অবস্থা খারাপ। এবারকার জেলের যে অবস্থা, আমরা সমিতি টমিতি লয়ে করুন অবস্থা, এরা যাওয়ার অবস্থা। মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদী সাগরের মোহনায় ডুবোচর সৃষ্টি এবং অতিরিক্ত আহরণের কারণে কমেছে ইলিশের উৎপাদন। নদী এবং সাগরের মোহনার মধ্যে ডুবোচর সৃষ্টির কারণে এবং অধিক ফিশিংয়ের কারণেই মূলত এখন বর্তমানে নদী এবং সাগরে মাছের উৎপাদন একটু কমে গিয়েছে। আগস্টের শুরুতে নদী এবং সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। গত অর্থবছরে জেলায় ইলিশ উৎপাদন হয়েছে 1,81,342 মেট্রিক টন। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি জালাউদ্দিন আহমদ জানান, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। গ্রহণযোগ্য সংশোধনী আনতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করবে এই কমিটি। আলোচনায় কারা অংশ নেবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে নাম না দিলেও তাদের পরামর্শ মতামত নেওয়া হবে। আজকে প্রথম মিটিং হিসেবে আমরা ডিসাইড করব আমরা কাদের সাথে আলোচনা করব। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, বিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে, ফলে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। যমুনা সেতু পশ্চিম সৈয়দাবাদ রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসছিল। এই সময় সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উদ্ধার কার্যক্রম চলছে। কাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ক্যাম্পাসে 144 ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার বেলা 11টায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। এর আগে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি সহ প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয়, গত 3 আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে সংঘর্ষে 5 জন শিক্ষার্থী গুরুতর আহত সহ আরও অন্তত 20 জন আহত হন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই স্থানে মঙ্গলবার 2 সংগঠনের পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে। এর আগে সোমবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে 2 ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস জয়। ফেরদৌস, 144 ধারা তো জারি রয়েছে, এই মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন কি বলছে এই বিষয়ে? জি দোলা, যেমনটি বলছিলেন যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের কিন্তু একটি পাল্টাপাল্টি আজ বিকেল 5টায় কিন্তু ছাত্র শিবির রংপুরের লালবাগ চত্বর থেকে যে জুলাই চত্বর অর্থাৎ আবু চত্বর সেখানে আসার কথা ছিল, কিন্তু ছাত্র দলের আমরা দেখছি যে নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু এসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামনে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যদি বলি যে দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতি এবং যে শিবির সেই শিবিরের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে এমনটা কিন্তু তারা দাবি করছেন। অন্যদিকে শিবিরের যদি কথা বলি যে বিকেল 5টার দিকে তারা জুলাই চত্বরে আসার থাকলেও এখন পর্যন্ত কিন্তু তারা এদিকে আসেননি। পাশাপাশি আইন শৃঙ্খলার যদি একটু কথা বলি যে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন এবং তারা একটি মাঠে অর্থাৎ শিবির এবং ছাত্র দলের মাঠে অবস্থান করছেন। তারা বলছেন যে যদি এর অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা দমিয়ে রাখার চেষ্টা করবেন। এবং আমরা দেখছি যে বিএনপির অর্থাৎ ছাত্র দলের লোকজন তারা কিন্তু এখানে আছেন এবং তারা এখানে এসেছেন বিভিন্ন শক্তি প্রদর্শন করছেন, লাঠি সোটার আমরা দেখছি যে এখানে বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যাচ্ছে। সেই সাথে তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিবিরকে এই রংপুর থেকে বিতাড়িত করার কথা বলেছেন। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিল যে গতকালকের যে সংঘর্ষের ঘটনা সেই সংঘর্ষের ঘটনা একবারই অযৌক্তিক ছিল এবং তারা বলছিলেন যে 3জন যে মারা গিয়া 3জনকে যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সেই জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কিন্তু তারা মূলত এই অবস্থানে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা আছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র দলের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং এখানকার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে উত্তপ্তের দিকে যাচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই আশেপাশে যে সকল স্থাপনা আছে সেগুলো কিন্তু অধিকাংশই বন্ধ এবং সেই সাথে যদি বলি যে বেগম রোকেয়ার যে প্রক্টর তিনি কিন্তু 144 ধারা জারির একটি আবেদন করেছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী যাচাই বাছাই করার কথা বলেছেন। এই ছিল আমার কাছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সবশেষ। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করার পর নতুন 4 কর্মকর্তা কর্মচারীকে পদায়ন করা হয়েছে। নতুন পদায়ন পাওয়া 4 জন সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা হাজির আক্তারকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও 3 জন অফিস সহায়ককে পদায়ন করা হয়। এর আগে গতকাল দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তা সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক। নারায়ণগঞ্জের ফতুল্লার স্ত্রী ফাতেমা আক্তার হত্যা মামলায় তার স্বামী মুক্তার আলীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এছাড়া 20,000 টাকা জরিমানা করা হয়েছে আসামিকে। 2022 সালের 20 নভেম্বর ফতুল্লার কাশীপুর হাজিপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী মুক্তার আলীর হাতে মৃত্যু হয় ফাতেমার। পরে নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ মুক্তারকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের চৌরঙ্গি মোড়ের ব্লিস হাসপাতালে আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের ভেতর প্রচুর ধোঁয়া রয়েছে। রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে নারী, শিশু ও বয়স্ক রোগী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর বাইজিদ আরিফিন নগর এলাকার নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান।
এতে শিক্ষা, ব্যাংকিং ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল সালাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার কাজ হবে মানুষকে ভালোবাসা, মানুষের সহযোগিতা করা, মানুষের সুখে দুঃখে থাকা, এটাই আমার কাজ। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামায়াত। সরকারকে জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের গায়ে হাত দেওয়া হবে বিশ্বাসঘাতকতা। এছাড়া গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোভ টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার কেন্দ্র করে ছাত্র দলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। এতে জোকসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদল জানিয়েছে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। বেলা 11টার দিকে জোকসু নেতাকর্মী সহ কয়েকজন কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক। তবে নাম না দিলেও বিরোধী দলে পরামর্শ গ্রহণের আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী জানান, জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সংবিধানের 18তম সংশোধনী নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো। এ লক্ষ্যে গঠিত কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার। 12 সদস্যের সবাই এদিন উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী দল থেকে কেউ। কমিটিতে বিরোধী দল থেকে 5 জনের নাম দিতে সরকারি দল অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামী। গঠনের দিনই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা সবার কথা শুনবেন, আর যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোও পর্যালোচনা করা হবে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদ বিবেচনায় রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে কমিটি। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের
স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। প্রথম বৈঠকে কমিটির কাজের পদ্ধতি এবং কাদের সঙ্গে আলোচনা করা হবে সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্য, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক, জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে 2 তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাহুল, ডায়মন্ড, অনিম, পলাশ, মিনহাজ আবেদিন ও মিনহাজ বাবু। 2022 সালের 25 জুন বিকেলে 2 তরুণী তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে অন্য এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ঘুরতে বের হন। রাত 10:45টার দিকে কেরানীগঞ্জের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার সময় আসামিরা তাদের বাধা দেয়। এরপর আসামিরা তাদের বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং 2 তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ওই তরুণীদের উদ্ধার করে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ 5টি পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, দোয়া ও স্মরণ সভা সহ বিভিন্ন আয়োজন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, প্রো ভাইস চ্যান্সেলর সহ জুলাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। আগামীকাল 5 আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমরা বিশ্বাস করি এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র, ন্যায় বিচার, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।